বাংলাদেশ সরকারের সরকারগুলোকে যখন সরকারে থাকে বা বিরোধী রাজনৈতিক দলগুলোর দুটোর আসলে দুরকম প্রতিক্রিয়া হয়। সরকারকে কিছুটা হিসেবেই প্রতিক্রিয়া দেখাতে হয়। যেমন আমরা যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যগুলো দেখি বেশ হিসেবেই। আমরা যদি জয়শঙ্কর সাহেবের তাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখি, তাদের পররাষ্ট্র সচিবের বক্তব্য দেখি, খুবই হিসেবি বক্তব্য। কিন্তু আমরা যদি রাজনৈতিক দলগুলোর বক্তব্য দেখি সেটা হলো আপনারা দেখবেন যে কিছুটা কি বলবো এটাকে অতি জাতীয়তাবাদী একটা প্রতিক্রিয়া আমরা দেখছি ভারতের দিক থেকে। বাংলাদেশের যেটা হলো সরকারিভাবে যে প্রতিক্রিয়াটা দেখানোর কথা, সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ যথেষ্ট শক্তভাবে বিষয়টা সামাল দিয়েছে। আমরা পরপর দুটা বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করেছে যথেষ্ট শক্ত ভাষায়, এবং আগরতলার ঘটনাটার পরে এটা প্রত্যাশিত ছিল যে হাইকমিশনারকে ডাকা হবে, কারণ এটা একটা সর্বোচ্চ পর্যায়ের অবমাননার বিষয় ঘটে গেছে, আমাদের জাতীয় পতাকা নামিয়ে ফেলা, মিশনে ঢোকা। তো এটা প্রত্যাশিত ছিল। তো তাকে যেটা যদিও ভারতের সঙ্গে হাইকমিশনারকে তলব করা খুবই কম হয়ে থাকে, সম্ভবত গত 15 বছরে দুবার হয়েছে, এটা একটা প্রকাশ্যে করেছে 2011 সালে যেদিন মনমোহন সিং নামলেন 6 সেপ্টেম্বর, সেদিন সকালবেলা। তার আগের দিন ভারত বলে দিয়েছিল যে স্বীকৃত বিষয় অস্বীকার করেছিল যে তিস্তা চুক্তি হবে না, সে কারণে তাকে ডাকা হয়েছিল যে প্রধানমন্ত্রী নামবেন 2 ঘন্টার মধ্যে, তার আগে হাইকমিশনারকে তলব করা হলো। তারপরেও বছর 5 আগে একবার ডাকা হয়েছিল, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি বা প্রকাশ করা হয়নি। তো এবার ডাকা হলো আবার। এটা ডাকাটা প্রত্যাশিত ছিল, এবং তাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে ভারত সরকারের জন্য প্রতিবাদগুলো জানানো হয়েছে। আমি মনে করি যে সরকারিভাবে প্রতিক্রিয়ার দিক থেকে ঠিকই আছে। আর অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিক্রিয়াগুলো দেখানো হচ্ছে, মাঠে আপনার প্রতিক্রিয়া হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে। তো এর মাধ্যমে আপনার যে একটা কি বলা যায়, খুব মানুষের যে সাধারণ মানুষের যে ধারণা এই ঘটনার পরে, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, ক্ষোভ, সেগুলো ফুটে উঠেছে। তো আপনি যেটা তুললেন যে আপনার প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে তার দফতর থেকে যে এটা বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বিষয়টি উনি কথা বলবেন, হয়তো জাতীয় ঐক্যের জন্য ডাকবেন। এটা একটা ভালো উদ্যোগ। সাধারণত বাংলাদেশে রাজনৈতিক বা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের ডাকগুলো আসে না। আমরা এর আগে যে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো দেখেছি, তখন বিরোধী দলকে ওইভাবে ডাকা হয়নি, বা সরকারের বাইরের দলগুলোকে। তো এটা একটা অন্তর্বর্তী সরকার, নির্দলীয় সরকার, তাদের এই অবস্থান থেকে হয়তো ডাকাটা তাদের জন্য সহজ ছিল। ভারত কিন্তু অলরেডি একাট্টা, ভারতের ভেতরের যে দলগুলো 5ই আগস্ট শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পরপরই আপনার সেখানকার মূল দল যে বিজেপি এবং কংগ্রেস, তারা বসেছে। আপনার সংসদে তারা কথা বলেছে, সংসদের বাইরেও কথা বলেছে। তো ভারতের দিক থেকে স্থানীয় রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, প্রাদেশিক রাজনীতির যেটুকু বিভেদ, তার বাইরে কিন্তু ভারত রাজনৈতিকভাবে একাট্টা ভেতরে। তো এটা বাংলাদেশের জন্য জরুরি যে কেন্দ্রীয়ভাবে যদি মানুষের সমর্থনটা থাকে, দলগুলো, সংগঠনগুলোর সমর্থন থাকে, তাহলে সরকারের পক্ষে একটা শক্ত অবস্থান নেওয়াটা সহজ হয়। এটা বাস্তবতা আসলে, এটা বাস্তবতা, এবং এই বাস্তবতাটা আপনি চাইলেই আপনি 5ই আগস্টের আগে ফিরে যাওয়াটা সম্ভব না। তো এই বাস্তবতাটা আসলে মেনে নিয়েই আপনার এখন এগুতে হবে। এটাই হচ্ছে, কারণ আপনি অ্যাটলিস্ট আমরা নির্বাচনের একটা সম্ভাবনা আছে, সামনে জাতীয় নির্বাচন হবে, যখনই হোক একটা নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত, যখন আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিয়েই আপনার সামনের দিকে এগোতে হবে, এবং সেটা বিদেশ নীতির ক্ষেত্রে হোক, ভারত হোক, পাশের দেশ মিয়ানমার হোক, বা অন্য যে কোনো দেশ হোক, আমাদেরকে এই বাস্তবতা মেনেই আমাদেরকে কাজগুলো করতে হবে। আসলে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কটা যদি আমরা দেখি, যে সেটা এই সম্পর্কটা দেখতে হয় আসলে দুদিকের বিষয় থাকে, একটা ভারতের বিষয়, বাংলাদেশের বিষয়। এখন পররাষ্ট্রনীতি বলি, আমরা বৈদেশিক নীতি বলি, আসলে সেটা একটা দেশের যে অভ্যন্তরীণ যে নীতি বা অবস্থা, একই সঙ্গে তার একটা এক্সটেনশন আমরা বলতে পারি, যে বা একটা বর্ধিত অংশ। ভারতের এই আচরণ, যেটা আপনি বললেন যে আমরা 5ই আগস্ট থেকে একটা পরিবর্তন, তার আগে আমরা
ভারত এই সম্পর্কটাকে গত 15 বছর ধরে বলতো যে এটা সোনালী অধ্যায় সম্পর্কের ক্ষেত্রে বলতো, কিন্তু 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেলেন, তখন এটা আপনার একটা ভিন্ন মাত্রা নিল। ভারত তখন কি আচরণ করলো আমরা সেটা যদি দেখি, যে ভারত শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটা সামরিক বিমানবন্দরে নামলেন, প্রথম যে ব্যক্তিটি শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন, সেটা দেখলে আমরা বুঝি যে ভারত বাংলাদেশকে আসলে কিভাবে দেখে। প্রথম দেখা করলেন যে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এটাতে একটা তাৎপর্য পরিষ্কার যে ভারত বাংলাদেশকে দেখে হলো নিরাপত্তার লেন্সে, যে এটা একটা নিরাপত্তা কেস, সিকিউরিটি কেস হিসেবে দেখে বাংলাদেশ। এটা হলো একটা। এখন এর মধ্যে 15 বছরের যে সোনালী অধ্যায়ের যে সম্পর্ক, ভালো সম্পর্ক, তার মধ্যে এটা হঠাৎ ঘটে গেছে শেখ হাসিনার পদত্যাগ। আসলে ভারতের কাছে এটা অপ্রত্যাশিত ছিল। দৃশ্যমান যেটা, সেটা হলো ভারতের কাছে আসলে কোনো তথ্য ছিল না যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ভারত এটা মেনে নিতে পারছে না। ভারতের যে শীর্ষ কর্মকর্তা যারা ভারতের ভেতরে, সেদিনই রাজধানীতে যে মিটিংগুলো হলো সরকারি দল বিরোধী দল মিলে সকল পক্ষ, পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো এলো, তাতে বোঝা যাচ্ছে যে ভারত রাষ্ট্র হিসেবে এটাকে মেনে নিতে পারছে না যে শেখ হাসিনাকে হঠাৎ করে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যেতে হলো, এবং সেখানে পুরোপুরি একটা ভারত বিরোধী আবহ বাংলাদেশে তৈরি হলো। এটা ভারতের জন্য একটা বিস্ময়ের ব্যাপার ছিল। এটা এখন পর্যন্ত মেনে নিতে পারেনি তারা। এটার একটা বড় কারণ হলো আপনার এখানে বাংলাদেশে আসলে ভারতের সঙ্গে আওয়ামী লীগ নির্ভরতা, আরও সুনির্দিষ্টভাবে বললে পুরোপুরি শেখ হাসিনার উপর নির্ভরতা তৈরি করে অন্য সকলের সঙ্গে, প্রায় সকল দল এবং সমাজের অন্যান্য যে অংশগুলো, তাদের একটা বড় অংশের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এটা হলো একটা। দুই হলো ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে কী আচরণ করলো বিভিন্ন পর্যায়ে। আমরা দেখছি যে আপনার আমরা খুব জনপ্রিয় একটা ইস্যু ছিল যে তিস্তা ইস্যু। 2010-এ শেখ হাসিনার সময়ই দুই দেশ একমত হলো মন্ত্রী পর্যায়ে যে তিস্তা চুক্তিটা হবে, কিন্তু এই 14 বছর হলো এখন পর্যন্ত হয়নি। ইভেন 11 সালে একমত ছিল দুই প্রধানমন্ত্রী, সম্ভবত 7ই সেপ্টেম্বর এটা তাদের উপস্থিতিতে মনমোহন সিংয়ের সফরের সময় সই হবে। ঠিক তার আগের দিন ভারত এটা বলে দিল প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে যে এটা হবে না। তখন এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ গভর্নমেন্টও বিস্মিত হয়েছিল। এরকম একটা ঘটনা। এর বাইরে আমরা যদি বলি যে আমরা ফেলানির কথা আমরা বলি, যে সীমান্ত হত্যা একটা খুবই অজনপ্রিয় বিষয় বাংলাদেশের, সেটা এখন পর্যন্ত ভারত দুই দেশের শীর্ষ পর্যায়ে তারা একমত হয়েছিলেন, বারবার দফায় দফায় বলেছিলেন যে এটা শূন্যে নেমে আসবে, কিন্তু এটা হয়নি। এটা হলো দ্বিতীয়। তৃতীয় যে বিষয়টা আমরা দেখি যে সেটা হলো আমরা বিভিন্ন বাংলাদেশের ভেতরের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সেগুলোর অনেকগুলোর উপর ভারতের আসলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে বলি, বা আওয়ামী লীগপন্থী বাংলাদেশি লোকদের মাধ্যমে। তো এইটা, এবং তারা বিভিন্ন জায়গায় খবরদারিগুলো করতো। এটা হলো একটা। ভারতের দিক থেকে আমরা যদি বলি সেখানে রিয়াকশানটা কী হলো, আমরা যেটা সর্বশেষ আসে, যেটা আমি শুরুতে বলেছি যে একটা দেশের বিদেশ নীতি তার ওই দেশের ভেতরকার যে নীতি তার। ভারতে আপনি খেয়াল করে দেখবেন কেন্দ্রীয় সরকারের আচরণ একরকম হচ্ছে। আমরা আবার বাংলাদেশের সীমান্তবর্তী যে 4000-এর বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত, সেখানে যে রাজ্যগুলো আছে সেগুলোতেও আপনি দেখবেন যে সেগুলোর একটা আমাদের সম্পর্কের বা প্রতিক্রিয়ার একটা চড়াই উতরাই আছে সেটা। তো এই যে শেখ হাসিনার চলে যাওয়ার পরে পরবর্তী যে অবস্থাটাগুলো মানুষের মধ্যে যে একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হলো, এইটা মোটা দাগে এটার জন্য আমি ভারত এবং আওয়ামী লীগ আরও দুটোই আপনার দায়ী বলে আমি মনে করি। একটা জিনিস শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে ভারতকে এত কিছু দিয়েছি যে এটা সারা জীবন মনে রাখবে তারা। তো আমরা 2010 সাল থেকে, শেখ হাসিনা 2009 থেকে প্রধানমন্ত্রী ছিলেন, 2010, 11, 15, 17, 19 এই পর্যন্ত 20 আমরা এই হলো শীর্ষ পর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রী পর্যায়ের যে বৈঠকগুলো হলো, প্রতিটার
বৈঠকের পরে একটা করে গিয়ে যে জয়েন্ট কমিউনিকে হয় বা জয়েন্ট স্টেটমেন্ট হয়, সেগুলো যদি আমরা খুব খতিয়ে দেখি, যে দেখা যাবে যে আমরা শেখ হাসিনা ঠিকই বলেছিলেন, আমরা এটাকে বলে যে আন্তঃযোগাযোগ, যেটা ব্রডার সেন্সে কানেক্টিভিটি বলি, এটা একটা। দুই হলো ভারতের একটা বড় রকম নিরাপত্তা উদ্বেগ। আমি শুরুতেই বলেছি যে ভারত বাংলাদেশে কি নিরাপত্তার লেন্সে দেখে। ভারতের নিরাপত্তার উদ্বেগ ছিল সেভেন সিস্টার্স নিয়ে পরিচিত, ওই 7টা রাজ্য নিয়ে, এবং ভারতের নিরাপত্তার উদ্বেগগুলো শেখ হাসিনার নিশ্চিতভাবে এটা দূর করেছিলেন। এবং আমরা এখানে দেখি যে অনুপ চেটিয়ারকে তুলে দেওয়া হয়েছে, আপনার এরকম অনেককে পুরোপুরি। তো সেটা হতেই পারে যে একটা প্রতিবেশী দেশের নিরাপত্তা, কিন্তু এর উল্টো আমরা কি পেলাম, সেটা হলো মানুষের মনে প্রশ্ন। আমরা কানেক্টিভিটি দিলাম, আপনি সড়ক, নৌ, সমুদ্র, 3 পথেই আমরা ভারতকে আপনার যেতে দিয়েছি, যে ভারত থেকে ভারতে যাবে, অন্য দেশ থেকে ভারতে আসবে, এটা হয়। এখন এই ধরনের ব্যবস্থাটা বিশ্বে একদম নতুন না, ইউরোপিয়ান ইউনিয়ন আছে যে 27-28টা দেশ নিজেদের মধ্যে এগুলো করে, কিন্তু সেটা হলো পারস্পরিক সম্মানজনক এবং সমতার ভিত্তিতে। এটা আসলে একটা ভারতের কৌশল, ভারতকে নিজের স্বার্থের বিষয়গুলো একটা করে আস্তে আস্তে যদি আদায় করতে হয়, ছাড়িয়ে নিতে হয়। এটা যে কোনো দেশের কৌশল, কেউ খুব অল্প সময়ে করে নিতে পারে, আবার খুব আর সম্পর্কের গভীরতা বা ব্যাপকতা এত বেশি বাংলাদেশ ভারতের মধ্যে যে আপনার অনেক কিছু করতে হচ্ছে বা অনেক কিছু নিতে হচ্ছে। তো একটু করে যে নিতে হলে অন্য বিষয়গুলোকে যে আটকে রেখে দর কষাকষির জন্য একটা অবস্থা তৈরি করতে হয়, যে ঠিক আছে আপনি আমাকে কতটা দেবেন, আমি আপনাকে কতটা দেবো, এটাতেই অসুবিধা। এই জায়গাটাতে বলা চলে যে ভারত নিজেদের একটা অবস্থান, সুবিধাজনক অবস্থান দর কষাকষিতে তৈরির জন্য আমাদের দিক থেকে যে প্রয়োজনীয় ইস্যুগুলো ছিল, যেটা আপনি নেপালের সঙ্গে বললেন, একটা অ্যারেঞ্জমেন্ট আছে যে উপ-আঞ্চলিক BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, BBIN একটা আন্তঃযোগাযোগ ছোট একটা সার্কিট হওয়ার কথা ছিল। তো সেটা ওই অংশটা নেপালের সঙ্গে যে কানেক্টিভিটি হওয়ার কথা ছিল, সেটা না হওয়ার ফলে এটা এখনও চালু করা যায় না। এটা একটা বড় বিষয়। তো আমরা একটা ছোট জায়গা আমরা পাচ্ছি না, কিন্তু আমরা শত কিলোমিটার আমরা দিচ্ছি। তো এটা এই পারস্পরিক লেনদেনটা হওয়া দরকার ছিল, এটা মানুষের কাছে দৃশ্যমান হওয়া দরকার ছিল যে আসলে ভারত কি দিচ্ছে বা আমরা ভারতকে কি দিচ্ছি। এটা তারা দুটা কারণে করে। একটা হলো যে ভারতের যে সম্পর্কটা আপনি যদি দেখেন, ভারত এটা এখন প্রকাশ্য যে বর্তমান সরকার, ভারতের বিজেপি সরকার এবং অনেকগুলো অঙ্গরাজ্য, তারা মূলত বাংলাদেশকে, যেটা আমি একটা বলেছি যে সিকিউরিটি, নিরাপত্তার কথা, আরেকটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে। যে ভারতের প্রতিক্রিয়াগুলো আপনি যদি দেখবেন যে ইভেন যে শুধুমাত্র একটি সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় নিয়ে তাদের উদ্বেগ, সম্পর্কের অন্য বিষয়গুলো নিয়ে তারা খুব একটা দেখবেন যে প্রকাশ্যে আনে না, অনেক কিছুই সেটেলড। এটা একেবারে কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত। এটা হলো একটা, আপনি বিজেপির যে হিন্দুত্বা বলি, যেটা আমরা যে হিন্দুকরণ, যে তাদের সর্বব্যবস্থায়, সকল রকম ব্যবস্থায়, এটা হলো একটা, ধর্মীয়ভাবে দেখে। এই ধর্মীয় বিষয়টা কেন্দ্রে যেমন আছে, এটা আবার রাজ্য পর্যায়েও আছে। আমরা যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন, যেটা প্রতিক্রিয়াটা আমরা যদি দেখি, এখানে তো বিজেপি ক্ষমতায় না, কিন্তু পশ্চিমবঙ্গে আপনার তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ভালো মতো পেয়ে থাকে, কিন্তু তাকেও বাংলাদেশ বিষয়ে এখানে শান্তিরক্ষী পাঠানোর জন্য মোদি সাহেবকে বলার যে আহ্বান করছেন, এটাও মূলত একটা ধর্মীয় কারণে। কারণ উনি বিজেপি এখানে যে বাংলাদেশ বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বিক্ষোভ দেখিয়ে, আপনি যদি শুভেন্দু অধিকারীর বিক্ষোভ আমরা দেখি, বিজেপি এখানে মাইলেজের চেষ্টা করছে যে কতটা পলিটিক্যাল মাইলেজ পাওয়া যায়। এখন মমতাকেও এই বিষয়ে এখন বাংলাদেশকে নিয়ে বলতে হবে, কারণ তাহলে ওনার আশঙ্কা যে উনি হিন্দু ভোট হারাবেন। তো সব কিছুই আসলে তাদের হয় ভারতের কেন্দ্রীয় রাজনৈতিক স্বার্থের বিষয়, অথবা রাজ্যগুলোর নিজস্ব ভোটের একটা বিষয়। এসব কারণে আসলে তারা আপনার এই ধরনের প্রতিক্রিয়াগুলো দিয়ে থাকেন মূলত। এটা দুইভাবে আমরা দেখি। একটা হলো হাইকমিশনার নিজে যেটা বলেছেন, হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল
আপনার এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে তিনি একটা ইস্যুতে আটকে না রেখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বহুমাত্রিক সম্পর্ক এবং গভীর সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এটা কথা হচ্ছে হাই কমিশনারকে কিন্তু এটা বলতে হয়, হাই কমিশনারের বাইরে বলার সুযোগ নাই, কিন্তু তিনি বাস্তবে তার কেন্দ্রীয় সরকারের যে নীতি সেটাই আসলে প্রতিফলন ঘটাবেন। তো সেটা এখনও এটা স্পষ্ট নয় যে ভারত এই বাস্তবতাটাকে মেনে নিচ্ছে কিনা। আবার এটা ঠিক যে এই বাস্তবতাটা, বর্তমান যে বাস্তবতা, এটা মেনে না নিয়ে অগ্রসর হওয়াটাও প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো সেটার কিছুটা প্রতিফলন হয়তো ঘটবে। বাংলাদেশের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবকে আমন্ত্রণ জানিয়েছে একটা আপনার বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা সংলাপ হয়ে থাকে, যেটাকে এফওসি বলে থাকে। আগামী 10 তারিখে তাকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তো এখন পর্যন্ত যা ইন্ডিকেশন সেটা হলো গতকাল পর্যন্ত এটার কোনো জবাব আসেনি। তো সাধারণত এ ধরনের জবাবগুলো শেষ মুহূর্তে আসে, হয়তো 8 তারিখ 9 তারিখ কে জানায় যদি তারা 10-এ করবে, অথবা যদি না করে হয়তো আমার ধারণা 2-1 দিনের মধ্যেই তারা হয়তো জানাবে যে এটা আরও পেছানো যায় কিনা বা কিছু একটা। সো ওই পররাষ্ট্র সচিব আসছেন কি আসছেন না, কত সময় নিচ্ছেন, এটা কি আগামী 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে উনি আসবেন কি না, এটার উপর অনেকটা বোঝা যাবে যে আসলে ভারত কিভাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছে কি করছে না, বা তারা কি বলছেন, পররাষ্ট্র সচিব কি বলছেন। দিল্লিতে বসে বলা আর একটা আনুষ্ঠানিক বৈঠক হয়ে যাওয়ার পরে বলা, ওর মধ্যে কিছুটা পার্থক্য হয়তো তৈরি হবে, ভারতের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হবে।